স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আমজনতার আজকের বিষয়ে কোন আশায় ভোট দিবে এ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন আমারই সহকর্মী ভাস্কর ভাদুরী, সিনিয়র রিপোর্টার তিনি যমুনা টেলিভিশনের। তিনি আজকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন সেখানে ছিলেন, তাকে একটু জিজ্ঞেস করতে চাই ভাস্কর ভাদুরী, ঠিক কোন জায়গাটা এসে প্রধানমন্ত্রী বললেন যে কি কারণে, কোন সুখের স্বপ্নে বিএনপিকে ভোট দেবে? মূলত আজকে প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৭৬তম অধিবেশন শেষে দেশে ফিরে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দেন। তার সংবাদ সম্মেলনটি ছিল প্রায় ২ ঘন্টারও বেশি সময়, কথায় প্রায় ২ ঘন্টা ২০ মিনিট ধরে সংবাদ সম্মেলনটি হয়েছে এবং সিনিয়র যে সকল সাংবাদিকরা ছিলেন তাদের প্রশ্নের জবাবে তিনি মোট ২ বার এই আগামী নির্বাচনের প্রসঙ্গটি যখন এসেছে তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই প্রসঙ্গটি কিন্তু নিয়ে এসেছেন। এবং প্রাথমিকভাবে তিনি যখন বলেছেন আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে যখন প্রশ্নটি এসেছে তার উত্তরে কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে এবং তখন তার রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়টি যখন এসেছে তখন কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়টি দিয়ে এসেছেন যে জনগণ যদি বিএনপিকে ভোট দিতে যায় তাহলে কেন তারা বিএনপিকে ভোট দেবে, এই প্রশ্নটি কিন্তু উল্টো প্রধানমন্ত্রী রেখেছেন। ভাস্কর, আমি একটু যেতে চাই, মোহাম্মদ হারুনুর রশিদ এমপি আছেন আমাদের সঙ্গে, যুগ্ম মহাসচিব তিনি বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য। মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, কি কারণে, কোন সুখের স্বপ্নে বিএনপিকে জনগণ আর ভোট দেবে? আসলে যমুনা টেলিভিশনের আমজনতা সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ এবং আলোচক হিসেবে যারা উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন আর মাননীয় প্রধানমন্ত্রীর তার জবাবে আমি কি উত্তর দিব, ইতিমধ্যে এই প্রসঙ্গ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন যে সমস্ত কমেন্ট এসছে, এগুলো খুবই দুঃখজনক। এই ধরনের প্রশ্নের উত্তর জনসাধারণের মধ্যে কি পারসেপশন তৈরি হয়। ভোট দিবে জনসাধারণ, ভোটটা জনসাধারণ দিতে পারছে না, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারছে না। আজকে আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জাতীয় সংসদের সদস্যদের নির্বাচন হচ্ছে, এদেরকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে। এখানে তো ইলেকশন হচ্ছে না। আপনি সংবিধানের 11 অনুচ্ছেদ দেখেন, এখানে পরিষ্কার বলা হচ্ছে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। সংবিধানের আপনি 65 অনুচ্ছেদে দেখেন, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে প্রত্যেকটি নির্বাচনী এলাকা সমূহ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 300 সদস্য হইয়া আইনসভা আমাদের গঠিত হইবে। আজকে বাংলাদেশে যে আপনার যাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করা হচ্ছে, কার সাথে নির্বাচন হচ্ছে? নির্বাচন কি হচ্ছে? আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, আজকে পার্লামেন্টে কতজন অনির্বাচিত সদস্য রয়েছে, আজকে সারা বাংলাদেশে কতজন অনির্বাচিত আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, আজকে বাংলাদেশে কতগুলো নির্বাচনী এলাকায় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং আজকে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন টায়ারে যে নির্বাচনগুলোর নামে প্রহসন হচ্ছে, তামাশা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিএনপি 10 বছর থেকে আজকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচনে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, কিন্তু প্রশ্নটা ছিল কোন সুখের স্বপ্নে মানুষ বিএনপিকে ভোট দিবে। আসলেই বিএনপি কি যোগ্যতা আছে যে কারণে দিবে না দিবে, এটা তো আমি এই কোন সুখের কারণে বিএনপিকে ভোট দিবে সেটা ভোট হলে না আপনার জনগণ কি কারণে ভোট দিচ্ছে সেটা বোঝা যাবে। আজকে বাংলাদেশে 10 বছরে 3000-এর অধিক মানুষকে গুম করেছে সরকার। আজকে বাংলাদেশে ডিজিটাল আইনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে বাংলাদেশের আপনার সামগ্রিকভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, যেটি 50 বছরের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ঘটনা ঘটে নাই। সুতরাং আজকে কি কারণে বিএনপিকে ভোট দিবে, কি কারণে মানুষ বিএনপির প্রতি আজকে ভোটের প্রতি মানুষ অপেক্ষায় রয়েছে, এটি আজকে প্রধানমন্ত্রী ভোটটা দেখ না কেন, ভোটটা হোক না কেন। আমরা চাচ্ছি তো যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ব্যবস্থার মাধ্যমে নির্বাচন হোক,
এই নির্বাচনটা তো আজকে আওয়ামী লীগ করতে পারছে না। আজকে ভোট কেন্দ্রে 5% মানুষ তার ভোট মানে কেন্দ্রে যাচ্ছে না। মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, আপনারা বিশ্বাস করেন আপনাদের মন মতো একটি ভোট দিলেই জনগণ আপনাদেরকে অবশ্যই ভোট দিবে? আমাদের সঙ্গে আহসানুল ইসলাম আমাদের মন টিটু মতো এমপি নয়। আছেন। এটা আপনি সঠিক বললেন, আমাদের মন মতো নয়। ভোটটা হতে হবে সংবিধান সম্মত। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব অর্পিত রয়েছে, ভোটাররা যে ভোট কেন্দ্রে যেতে পারবে, আপনার প্রার্থীরা নিরাপদে ভোট প্রচারণা চালাতে পারবে, যার ভোট যাকে খুশি তাকে দিতে পারবে, এইরকম একটি পরিবেশ আমরা সেই চাই। ভোট আমার হলে মন মতো নয়। আপনারা নির্বাচনে জিতে যাবেন। আহসানুল ইসলাম টিটু এমপি আছেন আমাদের সঙ্গে, টাঙ্গাইল 6 থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আহসানুল ইসলাম টিটু এমপি, মোহাম্মদ হারুনুর রশিদ এমপি বললেন যে ভোটের মতো একটা ভোট হলে কেন বিএনপিকে ভোট দেবে সেই প্রশ্নের উত্তর ভোটের মাধ্যমেই পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। উনি কৌশলে আপনার প্রশ্নের উত্তর দিলেন না। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন যে বিএনপিকে ভোট দেওয়ার জনগণের আসলে কোনো কারণ নাই, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যে জিনিসটা সেটা হলো আমি বলতে চাই যে ওনারা ভোটের আশা করতেছেন বা ভোট দেওয়ার জন্য আবদার করতেছেন। এই যে স্থানীয় সরকার নির্বাচন, যেটা তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেইখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। আপনি যদি ভোটে অংশগ্রহণ না করেন, প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে আপনাকে জনগণ কিভাবে বিবেচনা করবে, এটাই তো আমি বুঝতে পারি না। তো ওনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ওনাদের যে প্রোগ্রাম, এটা বাংলাদেশ না, সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিতে প্রত্যেকটা রাজনৈতিক দল তার জনগণের উন্নয়ন, জনগণের সমৃদ্ধি কিভাবে তারা করবে সেই প্রোগ্রাম নিয়ে, একটা ম্যানিফেস্টো নিয়ে মানুষকে ভোটের জন্য আবেদন করতে হয়। একজন নেতার মাধ্যমে এই আবেদনটা করতে হয়। এখন ওনাদের বিএনপির দলের ওনাদের যিনি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি দেশে নাই, উনি ইন্টারনেটের মাধ্যমে স্কাইপে উনি রাজনীতি করতেছেন। উনি একজন কনভিক্টেড মানুষ যিনি দেশ থেকে পালিয়ে আছেন। ওনাদের আরেকজন চেয়ারপারসন যিনি অসুস্থ এবং উনিও একজন কনভিক্টেড পারসন। তো ওনারা কি নেতৃত্ব নিয়ে, কি আবেদন নিয়ে, কি প্রোগ্রাম নিয়ে দেশের মানুষের কি নেতৃত্ব নিয়ে তারা আসলে প্রতিযোগিতা করবেন সেটাও প্রশ্ন উঠেছে। ভাস্কর ভাদুরীর কাছে আমি একটু জানতে চাই, এই বিষয়ে প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্ব সংকট নিয়েও কথা বলেছেন, ঠিক কি বলেছেন আমাদেরকে যদি একটু ভাস্কর ভাদুরী বলতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনের 6 নম্বর প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচনে যে বিএনপি অংশ নিবে, তো সেক্ষেত্রে তাদের নেতৃত্বটা কে দিবে, এবং সেই প্রশ্ন কিন্তু তিনি রেখেছেন। এবং তিনি একই সঙ্গে আরও 2টি প্রশ্ন কিন্তু তথ্য কিন্তু দিয়েছেন যে আগামী নির্বাচনে বিএনপির যে প্রথম নেতৃত্ব এবং দ্বিতীয় যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু দুজনেই বিভিন্ন মামলায় দ্বন্দ্বিত আসামি, সেই হিসেবে তারা কিন্তু নির্বাচনেই অংশ নিতে পারবেন না। এই বিষয়টি উল্লেখ করে তিনি কিন্তু যে বিএনপির নেতৃত্বের যে একটি সংকট, সেই বিষয়টি কিন্তু তার সংবাদ সম্মেলনের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু তুলে ধরেছেন। জি, মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, আপনাদের দুজন যে শীর্ষ নেতৃত্ব তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং নির্বাচনে জয়লাভের বিশ্বাস আপনাদের ভেঙে গেছে, তাহলে কেনই ভোট দিবে লোকে আপনাদের? আচ্ছা, এটা তো বিএনপির নেতৃত্বে কে নেতৃত্ব দিবে এটা তো তাদের ভাবনার বিষয় নয়, এটা জনগণের এবং জাতির ভাবনার বিষয়। সুতরাং নির্বাচন দিয়ে প্রশ্ন হচ্ছে এখানে যে নির্বাচনের আজকে যে পরিবেশ, যে খেলাটা হচ্ছে, আজকে নির্বাচনী ব্যবস্থার প্রতি যে জনগণের কোনো আস্থা বিশ্বাস নাই। আমি টিটু সাহেবের কাছে প্রশ্ন করছি যে আপনি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ কেন করবে? আপনাদেরকে বৈধতা দেওয়ার জন্য? চুরি করে ভোট করে এমপি হবেন তার জন্য? আজকে বিএনপি অংশগ্রহণ করছে না, আপনার বিনা ভোটে নির্বাচিত হচ্ছে। তার মানে কি যে আজকে বিএনপি যদি ভোটে অংশগ্রহণ না করে মানুষ ভোট কেন্দ্রে যাবে না? এটি আজকে স্ট্যাবলিশ। 2014 সালে আমরা ভোট যাইনি, 154টা বিনা ভোটে আপনারা এমপি দিয়ে পার্লামেন্ট চালিয়েছে। 2018 সালে আমরা নির্বাচনে গিয়েছি, নির্বাচন রাতের বেলা করে ফেলেছে। আগামী নির্বাচন খেলা বিএনপি অংশগ্রহণ করবে না। নির্বাচনে যদি আমরা নিশ্চিত হতে না পারি যে জনগণ নির্বাচনে ভোট দিতে পারবে, নির্বাচনে যদি আমরা নিশ্চিত হতে না পারি যে জনগণ নির্বাচনে ভোট দিতে পারবে, প্রার্থীরা অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে,
আইন অনুযায়ী নির্বাচন পরিচালিত হবে, তাহলেই সেখানে আমরা নির্বাচন। আর আমরা তো বাইরে পাকিস্তান থেকে এসে নির্বাচন কমিশন চালাচ্ছে না, যারা নির্বাচন কমিশনে চাকরি করছে তাদের কাছ থেকে তো আমরা তথ্য পাচ্ছি কিভাবে ইভিএম গুলো ম্যানিপুলেট হচ্ছে, কিভাবে ফলাফল পরিবর্তন করা হচ্ছে, সরকারের ইচ্ছা অনুযায়ী আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে। এগুলো তো আমাদের কাছে একদম পরিষ্কার, ডে লাইটের মতো, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং আজকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আজকে যে পর্যায়ে আজকে বর্তমান সরকার গিয়েছে, সরকারকে ঠিক করতে হবে যে আজকে নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, কিভাবে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোটাররা অংশগ্রহণ করতে পারবে। আজকে টিটু সাহেবরা বলুক তো, আজকে কয়েকদিন আগে কুমিল্লায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি, বাংলাদেশের 50 বছর ইতিহাসে এই 11তম পার্লামেন্ট এটা চলছে, কোন পার্লামেন্টে কতজন বিনা ভোটে নির্বাচিত হয়েছে? আজকে এই গত 10 বছর থেকে যে 10ম পার্লামেন্ট, 11th পার্লামেন্ট, আজকে কি রেজাল্ট দিয়েছে আপনার? আজকে ইউনিয়ন পরিষদগুলো নির্বাচনের কেন আজকে একটা তৃণমূলের নির্বাচন, সেখানেও আজকে বিএনপি অংশগ্রহণ করলো না, আর কেউ অংশগ্রহণ করার নাই? আজকে স্বতন্ত্র, আজকে সাধারণ মানুষ কেন অংশগ্রহণ করছে না এই নির্বাচনগুলোতে? বিএনপি তো একটা রাজনৈতিক দল, কিন্তু আরো তো বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে, সাধারণ মানুষ আছে, কেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না? আমি টিটু সাহেবের কাছে প্রশ্ন করছি যে আজকে ইউনিয়ন পরিষদ, পৌরসভাগুলো তো, আজকে উপজেলাগুলো তো কেন আজকে বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে? এই জবাব আপনি দিতে পারবেন? কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে? আহসানুল ইসলাম টিটু এমপি, আওয়ামী লীগের বাইরে আসলেই কি আর কেউ নেই ভোট দেওয়ার মতন? ভোট তো দিবে জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল, সবসময়ই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, তার সংগঠনকে প্রস্তুত রাখে। যে কোনো নির্বাচনেই বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করে। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি না, যে ওনারা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চায় ভোটে অংশগ্রহণের জন্য। ওনারা যতবারই এই ভোটে অংশগ্রহণ করেছে সেইখানে ওনাদেরকে আগে নিশ্চয়তা দিতে হবে যে ওনারা জয়যুক্ত হবে, তাহলে ভোট ফেয়ার হবে। আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে এই যে স্বাধীনতার পরে 50 বছরে ওনাদের সময় যে নির্বাচনগুলি হয়েছিল, ওনাদের সময় ওনারা যেভাবে এই যে আজিজ কমিশন করেছিল, ওনারা যেভাবে ওনাদের সময় নির্বাচন কমিশন সাজিয়েছিল, তা আমরা তো ওই ব্যবস্থা করি নাই। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনে অংশগ্রহণ করলো এবং ভোটে পরাস্ত হলো, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বিএনপি একটা বারো কি সুস্থভাবে কখনো ক্ষমতা হস্তান্তর করেছে? করে নাই। ওনারা বাংলাদেশে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মাধ্যমে 21 বছর এদেশে স্বৈর শাসন ছিল এবং সুদীর্ঘ 21 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে যে এই গণতন্ত্র সাধারণ মানুষের ভোটের অধিকার নিয়ে আসার জন্য। এখন ওনারা জানে যে ওনাদের কোনো ম্যানিফেস্টো নাই যেটা নিয়ে ওনারা জনগণের কাছে যাবে, জনগণ ওনাদেরকে ভোট দিবে। ওনাদের কোনো দায়িত্বশীল নেতৃত্ব নাই যাদেরকে নিয়ে ওনারা জনগণের কাছে যাবে। ওনাদের এই জিনিসগুলো ওনারা না বলে, ওনারা ভোটে অংশগ্রহণ না করে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ 1979 সালেও নির্বাচন অংশগ্রহণ করেছে, যখন এই সামরিক শাসন ছিল। 1986 সালে সামরিক শাসনের মধ্যেও নির্বাচনে অংশগ্রহণ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে যে একমাত্র জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সম্ভব। ওনাদের মতো মানে এই জয়ের নিশ্চয়তা নিয়ে ভোটে অংশগ্রহণ করবে, জিততে না পারলে ওনাদের যদি কোনো মানুষ ওনাদের ভোট না দেয় তাহলে ওনারা অংশগ্রহণ করবে না, এবং ভোট ব্যবস্থাটাকে ওনারা বিতর্কিত করছে। অংশগ্রহণ না করে মানুষকে তার এই যে মানে রাজনৈতিক যে অধিকার, তার যে নির্বাচনের যে অধিকার, সেইখানে মানুষ অংশগ্রহণ করছে না। আপনি যদি একটা সিম্পল খেলার কথাও চিন্তা করেন, যদি একটি দল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ না করে তাহলে তো ওইখানে দর্শক আগ্রহ করে খেলা দেখতে যাবে না। রাজনীতিও এরকম, যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হয় মানুষ তো ভোট কেন্দ্রে যেতে আগ্রহ হেরে ফেলবে। তখন তারা আগেই জানে যে এই দলের মনোনীত প্রার্থী, সে ছাড়া কোনো বিকল্প জয়যুক্ত হওয়ার কোনো প্রার্থী নাই। সেই জন্য মোহাম্মদ আবু সাইদ খান জ্যেষ্ঠ সাংবাদিক আছেন আমাদের সঙ্গে, তাকে একটু জানতে চাই, তার কাছে একটু জানতে চাই মানে কেন মানুষ বিএনপিকে ভোট দেবে? বিএনপির নেতৃত্বই নেই এবং আওয়ামী লীগের বাইরে আর কি আছে? সেইটা আসলে কোন দলের দোষ বা কোন দলের সক্ষমতার কারণে এই ধরনের প্রশ্নগুলো আসছে বারবার? জনগণ কাকে ভোট দেবে এটা জনগণের বিষয়। তবে আমি যেটা মনে করি, দেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগেরও একটা বিরাট ভোট ব্যাংক আছে, বিএনপিরও একটা ভোট ব্যাংক আছে। বিগত
কিছু নির্বাচনে তা প্রতিফলিত হয়েছিল। এখন হচ্ছে যে জনগণ কাকে ভোট দেবে, কোন দল ক্ষমতায় আসবে, এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই একটা নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমি আমার ভোট প্রয়োগ করতে পারি, জনগণ তার ভোট প্রয়োগ করতে পারে এবং গণরায় যেন নির্বাচনে প্রতিফলিত হয়। এই নির্বাচনী ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সেখানে যেমনই করে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবেন, ঠিক তেমনই করে সরকারি দল এবং বিরোধী দল সবাই সহযোগিতার হাত বাড়াবে, যাতে একটা ভালো, নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়। আমার মনে হয় জনগণ হিসাবে এইটি আমাদের প্রত্যাশা। আর একটা হচ্ছে যে বিএনপির আমলে যেসব কাজ হয়েছে তার ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। বর্তমান সরকারের আমলের কাজের ইতিবাচক, নেতিবাচক দুই আছে। তবে এই সরকার দীর্ঘদিন ধরে গত 15 বছর ক্ষমতা থাকার মধ্য দিয়ে তার সামনে কাজের এবং উন্নয়নের যে ফিস্তি আছে সেটা হয়তো বা বিএনপির সামনে নেই, কেননা বিএনপি 15 বছর আগে ক্ষমতায় ছিল। অতএব সেই বিষয়গুলো তো সেটা জনগণের সঙ্গে নির্বাচনে সময় সেই যুক্তি, তর্ক, পারস্পরিক, এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। যে বিএনপি তার পক্ষে সে অবস্থান থেকে কথা বলবে, আওয়ামী লীগ তার অবস্থান থেকে কথা বলবে, বিতর্ক হবে, বিতর্কের মধ্য দিয়ে জনগণ কোনটা সঠিক এবং বেঠিক নিরূপণ করবেন। তো এই যে গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য এবং সেই পরিবেশটা থাকা দরকার, বিতর্কের পরিবেশ। এখানে ঝগড়াঝাটি নয়, এখানে যাতে সুস্থ বিতর্ক হতে পারে। এবং সেখানে এখন একটা প্রশ্নটা হচ্ছে যে আমাদের সামনে কতগুলো প্রশ্ন সামনে এসে গেছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে, এটা কি অনুসন্ধান কমিটির মাধ্যমে হবে না সংবিধান সম্মত ভাবে, অর্থাৎ আইন তৈরি হবে একটা, যাতে বারবার এটা নিয়ে বিতর্ক সৃষ্টি না হয়। এই ব্যাপারটা আমার মনে হয় ফয়সালা করা দরকার, ফয়সালা করা দরকার আছে। জি, ভাস্কর ভাদুরী, এজেন্সিগুলোর সুবিধা নিয়ে এক ধরনের কথা বলেছেন প্রধানমন্ত্রী, বলেছেন, আপনি যদি একদম এক্স্যাক্টলি বলেন যে প্রধানমন্ত্রী আসলে কি বলেছেন। সংবাদ সম্মেলনের যে দ্বিতীয় প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যে রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন, তিনি কিন্তু তখন বলেছিলেন যে যারা বর্তমানে সময়ে দেশের গণতন্ত্র নিয়ে সমালোচনা করছে এবং তারা যারা যে সকল দল সমালোচনা করছে, তাদের যে জন্ম, সেই জন্মই কিন্তু অবৈধভাবে হয়েছে, রাজনৈতিকভাবে যে সকল দলের জন্ম, তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন যে বর্তমান সরকার অথবা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় কোনো নির্দিষ্ট অথবা কিছু এজেন্সি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে বড় দলগুলোকে ভাঙার যে সংস্কৃতি অথবা যে চেষ্টাগুলো রয়েছে, সে কাজ কিন্তু আওয়ামী লীগ করে না, বরঞ্চ তিনি তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষগুলো রয়েছেন তাদের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে আগে যে সংস্কৃতিগুলো ছিল এজেন্সির মাধ্যমে দল ভাঙা গড়া, সেই বিষয়টি কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, এজেন্সিগুলোর সুবিধা পাচ্ছে না বলেই বিএনপির ক্ষোভ, ঘটনা কি তাই কিনা? এজেন্সিগুলোর সুবিধা পাচ্ছে না বলেই বিএনপির ক্ষোভ। না, বিএনপির ক্ষোভ সেটা হবে কেন? আপনার একটা বিষয় আপনাকে এখানে উপলব্ধি করতে হবে যে আমরা, আমাদের বক্তব্যটা কি, খুব ক্লিয়ার। আমরা চাচ্ছি একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন, এবং এটা আজকে নতুন দাবি নয়। এটি আওয়ামী লীগ যখন 96 সালে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে দীর্ঘ 172 দিন হরতাল করেছে, এবং তাদেরই দাবির আলোকেই কিন্তু আপনার 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়েছে শর্ট টার্মে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত করতে হয়েছে, এবং 3টি টার্ম নির্বাচন সেখানে হয়েছে। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সমস্ত বিলুপ্ত করে দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগ বলেছে যে আমরা উন্নত বিশ্বে যেভাবে নির্বাচন হয়, আমরা ক্ষমতায় থেকে আমাদের অধীনে নির্বাচন হবে। এইটি যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে নিশ্চিত করতে পারত, স্থানীয় সরকারগুলোতেও আজকে সরকার ভোটের যে অবস্থা বিপর্যয় ঘটিয়েছে বলার অপেক্ষা রাখে না। সুতরাং এইখানে সবচাইতে এখন যেটা জাতীয় সংকট, আগামী নির্বাচন কিন্তু একটা মারাত্মক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে ইতিমধ্যে বিএনপি সহ বিএনপি জোটের অন্যান্য শরিকরাও ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছে। সুতরাং আজকে আওয়ামী লীগ কি আপনার এই বিনা প্রতিদ্বন্দ্বিতা দিয়ে আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা এভাবে দেশ চালাতে যাবে? এটা সম্ভব হবে না। সুতরাং আজকে সরকারকে অবশ্যই সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবং কোথায় দেখছেন হারুনুর রশিদ এমপি, মানে সংবিধানের কোথায় বলা আছে জাতীয় সরকার নিরপেক্ষ সরকারের
অধীনে নির্বাচিত না, জাতীয় নির্বাচন সরকার হবে। নিরপেক্ষ সরকার সংবিধানে নাই। আপনার নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আইন প্রণয়নের কথা বলা আছে, যে একটা আইন প্রণয়নের মাধ্যমে আপনার কিভাবে নির্বাচন কমিশন গঠন করা যাবে সেটা করতে হবে। সেটা 50 বছরের অতীতের সরকারগুলো করেনি, আর বর্তমান সরকার 15 বছর যাবত 3 টার্মের জন্য ক্ষমতা তারাও করেনি। সুতরাং এখানে আইন অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন প্রধানমন্ত্রী যাদেরকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন, তারাই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রপতির মাধ্যমে। এটি হচ্ছে বর্তমান চলে আসছে ধারাবাহিকতা। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের যে মূল সকল রাজনৈতিক দলের, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের অভিন্ন দাবি যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। এইটি যারা নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে নিয়ে সরকারকে আলোচনায় আসতে হবে যে কিভাবে কি প্রক্রিয়া দিয়ে এই বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করা যাবে। এটি হচ্ছে মূল প্রশ্ন। এটিকে আপনার ঘোলা করার কোনো প্রয়োজন নাই। কেন বিএনপি কে ভোট দিবে, কেন ওকে ভোট দিবে, কেন একে ভোট দিবে, এই বিষয়টি না গিয়ে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তৃণমূল থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। এই জায়গাগুলো সরকার যদি না উপলব্ধি করতে পারে, এটি আমাদের জাতির অতীতে যে ট্র্যাজেডি, কোন সরকারি ট্রানজাকশন কিন্তু আপনার কখনোই আপনার সমঝোতার মাধ্যমে হয়নি, কখনোই হয়নি। এই 50 বছরে কখনোই হয়নি। 111 এসছে, সেটিও একটা আপনার একটা ট্র্যাজেডি, এবং তার মধ্যে দিয়ে আজকে আওয়ামী লীগ যে ক্ষমতা রান করছে, আজকে আওয়ামী লীগ রিয়েলাইজ করতে পারছে না যে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করেছি, আজকে আমরা ক্ষমতায় আছি, ভোটটা কি আসলে হচ্ছে, ভোটে কি জনগণ দিতে পারছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল টায়ারে যারা নির্বাচিত, সকল ব্যক্তিরাই প্রধানমন্ত্রী কর্তৃক সিলেক্টেড, তারা ইলেক্টেড হচ্ছে। আহসানুল ইসলাম টিটু এমপির কাছে একটু যাওয়া প্রয়োজন মনে করছি। আহসানুল ইসলাম টিটু, বিএনপি বারবার সংবিধান সম্মত নির্বাচনের কথা বলছে, এবং এক্ষেত্রে তারা পয়েন্টটি যেটি বলছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন আইন হলে সমস্যা কোথায়। আসলে মানে এইটা নিয়ে যদি দেশের একটি বড় দল প্রশ্ন তুলে, সেটি হতে সমস্যা কোথায়, মানে এটি হলে কি আওয়ামী লীগের জয়টা হুমকির মুখে পড়ে যাবে এইরকম কিছু, না আসলে সংবিধান সম্মতভাবেই নির্বাচন কমিশন আইনটি হচ্ছে না? সংবিধান সম্মতভাবেই কিন্তু নির্বাচন কমিশন গঠিত হচ্ছে এবং ভোটও হচ্ছে এবং ভোট হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওনার প্রেস কনফারেন্সে বলেছেন যে একটি সার্চ কমিটির মাধ্যমে একটা শর্ট লিস্ট করা হবে, এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একজন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং 4 জন মেম্বার নিয়োগ দিবেন। তো এইটাই আমাদের সংবিধানে বলা আছে এবং এই প্রক্রিয়া অনুসরণ করেই করা হবে। এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে আমাদের হারুন রশিদ এমপি মহোদয় কিন্তু সংসদে আছেন, তো উনার তো উচিত শুধুমাত্র সরকার বিল আনবে তাই কিন্তু না। উনারা চাইলে উনি একটা বিল আনুক না কেন, সরকার রিজেক্ট করতে পারে, কিন্তু উনি একটা বিল আনুক। উনি এই আপনাদের এই কথা টকশোতে কথা না বলে একজন সংসদ সদস্য হিসাবে উনি একটা বিল নিয়ে আসুক না কেন, তাহলেই তো আলোচনাটা সংসদে আসে। উনি তো অনেক কথা বলেন, একটা বিল নিয়ে আসুক যে কি রূপরেখা হতে পারে নির্বাচন কমিশনের, ওনারা নিয়ে আসুক। কিন্তু ওনারা কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কথা বলতেছে না, ওনারা বলতেছে অসাংবিধানিকভাবে আবার ওই ইয়াসউদ্দিনের মতো একটা মানে নির্বাচনী ব্যবস্থায় আহসানুল ইসলাম টিটু, একটু মোহাম্মদ হারুন রশিদের কাছ থেকে বরঞ্চ প্রশ্নটার উত্তর শুনে আসি। হারুন রশিদ এমপি, টিটু সাহেব বললেন আপনারা বিল নিয়ে কেন পার্লামেন্টে যাচ্ছে না, সেটা নিয়ে কেন কথা বলছেন না? টিটু সাহেব তো সরকারি দলের সদস্য, ওনার কাছে সংবিধানটা আছে। উনি যদি দয়া করে সংবিধানটা খুলে দেখেন, উনি বলছেন যে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী গঠিত হচ্ছে। সংবিধানের 118 অনুচ্ছেদ, আমার হাতে সংবিধান রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। আপনার এই যমুনা টেলিভিশনের মাধ্যমে দেশবাসী, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকিবে। উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার গণকে ও অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ প্রদান করিবে। আইনের বিধানবলী সাপেক্ষে এখন পর্যন্ত কোনো আইন প্রণীত হয়নি মিস্টার টিটু সাহেব। আর আপনি যেটি বললেন যে আমরা বিল নিয়ে আসবো, গত কোভিডকালীন সময় প্রায় 2 বছর যাবত পার্লামেন্টের যে অধিবেশনগুলো হচ্ছে এত সংক্ষিপ্ত, সেখানে আপনার প্রশ্ন উত্তর পর্ব, সেখানে অন্যান্য জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়, বেসরকারি দিবস, সমস্ত কিছু সাসপেন্ডেড। আমরা ওখানে আপনার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য বেসরকারি বিল উত্থাপিত রয়েছে, উত্থাপন হচ্ছে না। এবং আমরা গত পার্লামেন্টেও বলেছি যে আমরা বিল আনতে চাই, মাননীয় স্পিকার আপনি বেসরকারি এই বিলগুলো আপনি উত্থাপন দিবেন কিনা। এটি সরকারের সদিচ্ছার প্রশ্ন, আমাদেরকে কেন বিল আনার কথা বলছেন? সরকারের সদিচ্ছার প্রশ্ন এখন মনে হয় টিটু সাহেবের কাছে ফেরত যেতে পারি, আপনাদের সদিচ্ছার সমস্যা। আহসানুল ইসলাম টিটু।
স্বাধীনতার পরে 50 বছরে যতগুলি সরকার ছিল এই সংবিধান এই 118 ধারা এভাবেই ছিল, এবং এই সংবিধানের আলোকেই ওনারা কিন্তু 95 সালে কিন্তু ওনারা একটা নির্বাচন কমিশন গঠন করেছিল, এবং সেই নির্বাচন কমিশনের মাধ্যমে ওনারা 15 ফেব্রুয়ারির মতো বিতর্কিত নির্বাচন করেছিল। আবার 2006 সালে কিন্তু ওনারা মানে ওই যে জাস্টিস আজিজকে দিয়ে একটি কমিশন করেছিল, 2007-এর নির্বাচন ওনারা করতে পারেন নাই। তো ওনাদের এই যে রেকর্ডগুলি, ওনাদের এই রেকর্ডগুলি কিন্তু জনগণ জানে। এখন এইটাকে আলাদা করে মানে দৃষ্টি অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। উনি অনেক কথা বললো, কিন্তু উনি এই কথা বললো না যে উনার এই ইলেকশন কমিশনের আইনের রূপরেখাটা উনি কেন উত্থাপন করলেন না। উনি আজকে এইখানে উত্থাপন করুক, ঠিক আছে, পার্লামেন্টে উনাকে সময় দেওয়া হয় না, ওনারা কেন এই যে টিভিতে টক শোতে বা ওনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা বিল ওনারা উত্থাপন করুক। নির্বাচন কমিশনের আইনের রূপরেখা আসলে আমাদের এই টেলিভিশনের 1 ঘন্টা টক শোতে উত্থাপন করা সম্ভব কিনা সেটা নিয়ে আসলে আমার যথেষ্ট সন্দেহ আছে। আহসানুল ইসলাম টিটো আপনাদেরকে সেই সময় দিতে পারবো কিনা। আমি বরং আবু সাইদ খানের কাছে যেতে চাই এবং তার কাছে আমি জানতে চাই যে নির্বাচন কমিশন গঠনের যে আইনটি নিয়ে যখনই আমরা আলাপ করি বা রাজনৈতিক বাহাস চলছে এটা নিয়ে এক ধরনের, এই আইন করার দাবিতে যে বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন সোচ্চার, এটার জন্য 53 জন যে নাগরিক বিবৃতি দিয়েছেন সেই নাগরিকের মধ্যে আপনিও একজন। একটি আইন না থাকায় এবং নির্বাচন কমিশনের যোগ্যতা, কাজ ও ক্ষমতার পরিধি নির্ধারিত না হয় বারবার নির্বাচন কমিশন গঠন নিয়ে যে মতৈক্য তৈরি হয়, এটা আসলে গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর কিনা? এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপিও আইন করে নাই, আওয়ামী লীগ করে নাই, কিন্তু আইনটা হওয়াটা দরকার। কেননা এখানে একটা সুনির্দিষ্ট বিধানের আইনের ভিত্তিতে এই নির্বাচনটা পরিচালিত হওয়া দরকার। বারবার নির্বাচন কমিশনের অর্থাৎ 5 বছর এক নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে, তারপরে বিতর্ক আসবে যে কিভাবে হবে। এটা তো দীর্ঘদিন ধরে চলতে পারে না। একটা আইনসম্মত ভাবে এটাকে একটা সুরাহা হওয়া উচিত। এ ব্যাপারে ঐক্যমত্য দরকার। সরকার এবং বিরোধী দল উভয়েরই ঐক্যমত্য ছাড়া এটা সম্ভব হবে না। তবে হ্যাঁ, যেটা টিটো সাহেব বলেছেন, বিএনপির পক্ষ থেকে তো একটা রূপরেখা দিতেই পারে, সেখানে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে, যেটা হারুন রশিদ সাহেব বলেছেন, এটাকে আইন করতে হলে সরকারের সমর্থন লাগবে। কেননা এখানে হচ্ছে এককভাবে তো সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে আওয়ামী লীগ, অতএব বিএনপি চাইলেই পারবে না। তো সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে একটা জাতীয় ঐক্যমত্য দরকার, এবং কিভাবে আইনটা তৈরি হবে এবং নির্বাচনে অন্যান্য ব্যবস্থাটা কিভাবে গড়ে উঠবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কার্যকর হতে পারে, সেই সব ব্যাপারে আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। রাজনীতিতে বাহাস থাকবে, বিতর্ক থাকবে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বলবে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো কমন ইস্যুতে আমাদেরকে ঐক্যমত্য হওয়া দরকার। যেমন উন্নয়নের প্রশ্নে ঐক্যমত্য থাকা দরকার, গণতন্ত্রকে বিকশিত করার প্রশ্নেও ঐক্যমত্য দরকার। অর্থাৎ সেই ক্ষেত্রে দলের ঊর্ধ্বে সবাইকে উঠতে হবে, এবং দলের ঊর্ধ্বে উঠে আমাদের দেশের ভবিষ্যতের কথা ভাবতে হবে। স্বাধীনতার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, 50 বছর পেরিয়ে এসেছি। আমাদের সামনে যাতে আমরা এই 50 বছরের আমাদের ভুল ত্রুটি এবং সাফল্য সবকিছুকে মূল্যায়ন করে আমাদের সামনে পদক্ষেপ নিতে হবে। আরো আলোচনা হবে আমজনতায়। একটা বিরতি নিয়ে ফিরছি। মাননীয় প্রধানমন্ত্রী তার আজকের যে সংবাদ সম্মেলনে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তরে তিনি কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটি নিয়ে কথা বলেছেন, এবং এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হয়েছে এই প্রথম তিনি কিন্তু সরাসরি এই রোহিঙ্গা বিষয় নিয়ে প্রসঙ্গটি তুলেছেন যে যারা রিফিউজি নিয়ে ব্যবসা করে, যারা অথবা যে সকল প্রতিষ্ঠান তাদের লাভের জন্যই কিন্তু রোহিঙ্গা সমস্যাটির সমাধান হচ্ছে না, এটি কিন্তু তিনি সরাসরি উল্লেখ করছেন। এবং তার পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন যে অনেকেই আন্তরিকতা দেখাচ্ছেন, তবে সেই আন্তরিকতার মাঝে বেশ কিছু সংস্থার সদিচ্ছার অভাব রয়েছে, এবং বেশ কিছু সংস্থা আসলে চাচ্ছেন যে তারা রোহিঙ্গাদের জন্য কিছু করতে চায়। যারাই গত 1-1.5 বছর ধরে 1 অথবা 1.5 বছর ধরে রোহিঙ্গাদের জন্য তিনি কিছু করতে চাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে বলছেন যদি তাদের জন্য কিছু করতে হয় তাহলে যাতে অবশ্যই তা মিয়ানমারে যেয়ে করে। আর বাংলাদেশের প্রেক্ষিতে তিনি বলেছেন রোহিঙ্গারা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের ব্যাপক ক্ষতি সাধন করেছে, এবং তার পাশাপাশি
মাদকের যে বিষয়টি রয়েছে সরকার অনেক চেষ্টা করেও কিন্তু এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। মূলত তিনি একটি বিষয় বারবার নিয়ে এসেছেন যে যারা রিফিউজি নিয়ে যে সকল সংস্থাগুলো লাভবান হয় বা ব্যবসা করে তাদের কারণেই কিন্তু এই সমস্যাটির সমাধান হচ্ছে না। আবু সাইদ খান, রোহিঙ্গারা বাংলাদেশে থাকলে অনেকেরই লাভ হয়, অনেক সংস্থায় চায় না তারা দেশে ফিরে যাক, মানে সব কিছুতে ব্যবসা করা হচ্ছে, এইসব কথা প্রধানমন্ত্রী বলেছেন, আমার সহকর্মীও তাই বললেন। এই কথা শুনে আসলে রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদী হওয়া যাচ্ছে কিনা? আমাদের সরকারের অবস্থান এক ধরনের পরিষ্কার, আমরা আগেও পরিষ্কার ছিলাম, আজকে আরও পরিষ্কার হলাম প্রধানমন্ত্রীর কথায়। আসলে কি এই সমস্যার সমাধান খুব দ্রুত হওয়ার কোনো আশা আপনি দেখেন কিনা? যথার্থই বলেছেন যে অনেক সংস্থা রয়েছে, তো আন্তর্জাতিক অনেক সংস্থা রয়েছে, তারা মনে করে যে এই সমস্যা দিয়ে থাকলে তাদের সুবিধা আছে, এটা ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো তার সমাধান করার জন্য দরকার হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ, অর্থাৎ সেখানে আমাদের প্রতিবেশী দেশ, যেমন দুই প্রতিবেশী ভারত এবং চীন, তারা আমাদের এই ইস্যুতে তাদের ভূমিকা আশানুরূপ নয়। তারা তাদের ব্যবসা বাণিজ্যিক অবস্থান থেকে ব্যাপারটাকে ভাবছে। হ্যাঁ, আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলো তারা সমর্থনের কথা বলছে, কিন্তু কার্যকর সব উদ্যোগ তারা গ্রহণ করছে না। ধরুন যে আমেরিকা তো তার অর্থনৈতিকভাবে অবরোধ করছে না, সামরিক অর্থনৈতিকভাবে তো মিয়ানমারকে অবরোধ করছে না, কিন্তু বলছে সমর্থন দিচ্ছে। তো ইউরোপীয় দেশগুলো যদি সারা পৃথিবী যদি তাদেরকে, ঠিক আছে আমি ভাবলাম যে চীন এবং ভারত এইটার প্রশ্নে আমাদের সঙ্গে নেই, কিন্তু ইউরোপীয় দেশগুলো, আমেরিকা, তারা যদি অর্থনৈতিক অবরোধ তৈরি করে, সেই চাপ সৃষ্টি করলে সেটাও সম্ভবত মিয়ানমার সেখানে নতজানু হতো, কিন্তু সেটাও তারা করছে না। অর্থাৎ এই রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট দেশ, গাম্বিয়া সহ আরো কিছু দেশ বাইরে, তারা কিন্তু, কিংবা মালয়েশিয়া ছাড়া, তো সেই বিরোধ দেশগুলো কিন্তু কেউ নৈতিক সমর্থন দিচ্ছে, কেউ দিচ্ছে না, সবাই তার বাণিজ্য হিসাব নিকাশটা করছে। তো এই জায়গা থেকে আমাদের বাংলাদেশকে আরো, আমার মনে হয়, দৃঢ় এবং অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতিটা দরকার, যে তাকে বন্ধু খুঁজে নিতে হবে এবং সেইভাবে বাংলাদেশের থেকে উদ্যোগ আছে, এখানে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তোলা হচ্ছে, তবে এটি আরো দৃঢ় করার দরকার। আর একটা হচ্ছে যেখানে ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে, যেমন যে বিভিন্ন যে খুনোখুনি ব্যাপারটা রয়ে গেছে, এই জায়গাগুলোকে আমাদেরকে সতর্ক থাকা দরকার এবং খেয়াল করা দরকার। এখানে বিভিন্ন এজেন্ট ঢুকে যেতে পারে, তো এই জায়গাগুলোকেও সতর্ক দরকার। সন্ত্রাসীরা, এখানে মাদক ব্যবসায়ীরা, তারা ঢুকে গেছে এবং আমাদেরকে প্রধানমন্ত্রী যেটা যথার্থই জাতিসংঘে বলেছেন যে সমস্যাটা মিয়ানমারের সমাধানটাও সেখানে করতে হবে, কিন্তু বাকি দরকার বাংলাদেশ সহ সারা বিশ্বের দরকার হচ্ছে একটা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা, এবং এই ব্যাপারে আমাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা দরকার। এবং যে হারুন রশিদ এমপি, জি আবু সাইদ খান, মোহাম্মদ হারুন রশিদ এমপি, রোহিঙ্গা ইস্যুতে আপনাদের দলীয় কোনো মতামত আছে কিনা, বা সরকারকে আপনারা কোনো পরামর্শ দিয়ে সাহায্য করবেন কিনা? দেখেন, রোহিঙ্গা ইস্যু কিন্তু দীর্ঘদিনের একটা সংকট, তবে বর্তমান সরকারের আমলে এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। 10 লক্ষেরও অধিক রোহিঙ্গা বাংলাদেশে বর্তমানে আমরা অস্থায়ীভাবে বসবাস করছি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আজকে ভারতকে কখনো আওয়ামী লীগ বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কখনো বলছে রক্তের সম্পর্ক। তা আমাদের বিশেষ করে আমাদের আবু সাইদ ভাইয়ের সাথে আমি একমত, বিশেষ করে এই ক্ষেত্রে যে দুই প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে ভারত এবং চীন, এই বৃহৎ শক্তি রোহিঙ্গা ইস্যু সমাধানের ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে তাদের ভূমিকা বাংলাদেশের এই রোহিঙ্গা ইস্যু সমাধানের পক্ষে নাই। ভারত এই পক্ষে কোনো পজিটিভ ভূমিকা নিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না, চায়নাও নিচ্ছে না, এবং এটা বাস্তবিক যে রোহিঙ্গা ইস্যুকে নিয়ে আজকে সারা বিশ্বব্যাপী একটা বাণিজ্য হচ্ছে। এখানে মুসলিম বিশ্বও কিন্তু নামমাত্র, এখানে মুসলিম বিশ্বও কিন্তু বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বাংলাদেশের যে আন্তর্জাতিক কূটনীতি, এই যে ভারতমুখী কূটনীতির ফলশ্রুতিতে বাংলাদেশ কিন্তু, আমি বলবো যে একটা কর্নারে অবস্থান করছে। বাংলাদেশ এখানে এই যে কিছুদিন আগে 2011 সালে সমুদ্র বিজয় করে নিয়ে এসে যে বিশাল সম্বর্ধনা দিল প্রধানমন্ত্রীকে, আজকে ভারত সেই সমুদ্রের ব্যাপারেও আজকে জাতিসংঘে আপত্তি জানিয়েছে যে না, আমরা এটা মানি না, এটা আমাদের অংশ আজকে তারা নিয়ে গেছে। অর্থাৎ ভারতের সাথেও কিন্তু এত কিছু লেনদেন করার পরেও ভারতও কিন্তু আজকে বাংলাদেশের পাশে, এই সমস্ত সমস্যা সংকটগুলোর ব্যাপারে পাশে নাই, সহযোগিতায় নাই। সুতরাং এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা বর্তমান সরকারের, আমি মনে করি এটা বড় রকমের কূটনৈতিক ব্যর্থতা। এখানে না আছে পাশে চীন, না আছে ভারত, এবং আন্তর্জাতিক বাইরের অন্যান্য ইউরোপ, আমেরিকাগুলো
নামমাত্র শুধু আপনার এই মানে এটাকে বলবো কি রিফিউজি হিসাবে, শরণার্থী হিসাবে তাদেরকে যেটুকু আর্থিক সহায়তা দেন দরবার এটুকুই করছে। এর বাইরে আমি মনে করি যে আজকে সরকারের এটা বড় ধরনের একটা কূটনৈতিক ব্যর্থতা। দীর্ঘ সময় যাবত এটা মাননীয় প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার জন্য করেছিল কিনা, যে মানবিক কারণে তাদেরকে আমরা এখানে আশ্রয় দিলাম, কিন্তু কতদিন যাবত এভাবে আপনার প্রায় 10-15 লক্ষ ক্রাইম হচ্ছে, কিন্তু সেখানে আপনাদের হত্যাকাণ্ড সরকারের সংঘটিত সময়ে হচ্ছে। তো মোহাম্মদ হারুন রশিদ এমপি আপনাদের ছিল সরকারের এটা সময়ে এটা তো আপনারা এটা আশ্রয় আপনার, আমি তো দিয়েছেন। বললাম যে আমাদের সময় থেকে না, এটা দীর্ঘদিন পূর্বেই একটা রোহিঙ্গা একটা বড় সংকট, কিন্তু এখন এতগুলো রোহিঙ্গা বাংলাদেশে অতীতে কখনোই প্রবেশ করে, এবং অনেকে তখন জিয়া রহমানের সময় এসছে, ব্যাক করে গিয়েছে, বেগম খালেদা জিয়ার সময় ছিল ব্যাক করে গিয়েছে, কিন্তু এখন কিন্তু এটা একটা স্ট্যাগনেন্ট হাউসে দাঁড়িয়ে আছে। এটা এখনো বার্মা থেকে এখনো দেশে ফিরে আসছে, এবং এর সমাধানের আমি কোনো শুভ লক্ষণ দেখতে পাচ্ছি না যে শুভ অদূর লক্ষণ ভবিষ্যতে আপনি দেখতে পাচ্ছেন না। এটা আহসানুল ইসলাম টিটু এমপি, আপনার কাছে একটু জানতে চাই, বিএনপি যেখানে মানে আপনাদের কূটনৈতিক ব্যর্থতা দেখছে, সেখানে আপনারা আসলে কোনো কিছু তাদের পরামর্শ নিয়ে শোধরানোর চেষ্টা করবেন কিনা? না, তাদের পরামর্শ তো আপনি শুনলেনই। 1992 সালে এই যে মহিবুল্লাহ কয়েকদিন আগে হত্যাকাণ্ডের শিকার হলো, এই মহিবুল্লাহ কিন্তু 1992 সালে আসছে। 1991 থেকে 95 পর্যন্ত 96 পর্যন্ত বিএনপি সরকারে ছিল, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারে ছিল। তখনও কিন্তু 3 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ছিল। তো ওনারা কিন্তু এটার উদ্যোগ নেন নাই। এটা গঙ্গার পানি বন্টনের মতো অবস্থা আর কি। ওনারা উদ্যোগ নেবেন না, আমরা যদি উদ্যোগ নেই এবং সেই উদ্যোগের যদি একটা সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, এটা সমালোচনা করবেন। ওনারা শুধু সমালোচনা ছাড়া কোনো জিনিস পজিটিভলি দেখা পছন্দ করে না। অবশ্যই ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, কিন্তু সে তো তার সমুদ্রে যদি সে মনে করে তার হক আছে, আমরা রায় পাওয়ার পরে সে আপিল করতেই পারে। আমরা কিন্তু দুটো বর্ডার, একটা হলো মিয়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমা, সেটার মানে বর্ডার আমরা পেয়েছি, এবং ভারতের সাথেও আমাদেরই হয়েছে। অনেক অমীমাংসিত আছে, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল যে কথাটা, রোহিঙ্গাটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেখছে। আর আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিয়ানমারে এই মুহূর্তে একটি সামরিক সরকার চলছে, সেখানে কিন্তু গণতান্ত্রিক সরকার নাই, এবং সেইখানে গণতন্ত্র ফিরে না আসাতে এই আমাদের এই উদ্যোগগুলি আসলে একটু মানে ব্যাহত হয়েছে। চাপ অব্যাহত আছে। চীনের সাথেও আমরা রাষ্ট্রীয়ভাবে, আপনারা দেখেন চীনের রাষ্ট্রপতি কয়েকবার বলেছে যে আমরা আমাদের চাপ অব্যাহত রেখেছি। আমরা মনে করি এটা একটা বড় সমস্যা। আমরা মনে করি এই সমস্যার একমাত্র সমাধান এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেওয়া। এই জন্য যত ধরনের কূটনৈতিক তৎপরতা সেটা চালানো হচ্ছে, এবং আমরা কিন্তু এইখানে আজকে যে কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে উদ্বাস্তু নিয়ে শুধু এই বর্তমান ব্যবসা না, আপনি দেশ স্বাধীন হওয়ার পরে একদল পাকিস্তানি কিন্তু এখনো বাংলাদেশে আছে। আপনাদের এই যে আমরা জেনেভা ক্যাম্প বলি, সেই ক্যাম্পগুলো থেকে পাকিস্তানিরাও কিন্তু তাদের লোকগুলো এখন পর্যন্ত নেয় নাই। তো আমাদের এই সমস্যাগুলি যে সমস্যা, সেটা আমরা রিয়েলাইজ করি, এবং সেটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, চেষ্টা অব্যাহত আছে। জি, নির্বাচনের প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু, নির্বাচনের প্রসঙ্গে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার মন্তব্য আজ দৃষ্টি আকর্ষণ করলো। আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। তার মানে আপনারা যেমনটা অভিযোগ করেন যে বিএনপি মনোনয়ন বাণিজ্য করে, এমন ঘটনা তাহলে আওয়ামী লীগেও ঘটে, তাই তো? না, এই যেটা বলা হয়েছে, শুনেন, আপনি তো অনেক সময় সাবধান করার জন্য আপনার ছেলে মেয়েকেও আপনি বলেন যে ভালোভাবে চলবে, খারাপ সঙ্গে যাবে না। তো এটা একটা ওয়ার্নিং যে কেউ যেন অযোগ্য লোককে মানে কোনো ব্যক্তিগত স্বার্থের হয়ে তারা যেন কাউকে মনোনয়ন না করে যেটা যোগ্য প্রার্থী না, বা যার সাথে জনগণের টাচ নাই। আমি একটা উদাহরণ হিসেবে বলি, আমার দুটো উপজেলার মধ্যে একটি উপজেলায় নির্বাচন আগামী 11ই নভেম্বর। আমরা কিন্তু গতকাল আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা বর্ধিত সভা করেছি। সভা করে তৃণমূলের মতামত, তৃণমূল যে আমাদের ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি আছে, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা প্যানেল করে দিয়ে সেটা জেলার মাধ্যমে কেন্দ্রে আসবে। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক এই জিনিসটাই সবাইকে উল্লেখ করে বলেছেন যে আপনারা স্বচ্ছতার সাথে আপনারা এই প্রক্রিয়াটা অনুসরণ করবেন। আমাদের গঠনতন্ত্রে পরিষ্কার করে বলা আছে যে স্ব স্তরের যে কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে একটা প্রার্থীর তালিকা উপজেলা, জেলা হয়ে কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র আবার তার যাচাই বাছাই করে একজনকে মনোনীত হিসাবে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে পাঠাবে। এটা আমাদের অত্যন্ত সুন্দর একটা সাংগঠনিক প্রক্রিয়া। সেই সাংগঠনিক প্রক্রিয়ায় যেন
কেউ কোনো রকম অসৎ কোনো উদ্দেশ্য চরিতার্থের জন্য কোনো কার্যক্রম না করে সেই জন্য সাবধান বাণী দেওয়া হয়েছে। জি, মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, মনোনয়ন বাণিজ্যের প্রসঙ্গই যখন আসলো 2018 সালের নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলে আওয়ামী লীগ নেতারা বরাবরই অভিযোগ করে আসছেন। মানে বিষয়টি কি এমন যে বিএনপি নির্বাচনে জিততে পারবে না সেটা জানার পরেও আসলে টাকার জন্য বা টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হয় বিভিন্ন নির্বাচনে, এবং মনোনয়ন বাণিজ্য করতেই আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে, যেটা অভিযোগ করে আসে বরাবরই আপনাদের বিএনপি থেকে কাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে, কে মনোনয়ন পাচ্ছে? আওয়ামী লীগের এই সেক্রেটারি জেনারেল বা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্যরা মন্তব্য করার কোনো প্রয়োজন আছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুল কাদের তো সবসময় বলছে যে আওয়ামী লীগ এখন আপনার হাইব্রিডের দলে পরিণত হয়েছে, এখানে কাওয়ার দলে পরিণত হয়েছে। এটা তো তাদেরই যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য। আর বাস্তব অবস্থা যেটা, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই কোনো তৃণমূল পর্যায়ে বলেন আর কোনো রাজনৈতিক কোনো চর্চা এখন নাই, কোনো স্পেস নাই। আমরা বিএনপির জায়গা থেকে, আমি আমার নির্বাচনী এলাকার এমপি, তারপরও আপনি বলছি যে আমাদের ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে কোনো সেমিনার, সভা, সমাবেশ করার মতো কোনো স্পেস নাই। সুতরাং টিটু সাহেবরা সরকারি দল, ওনারা ওনাদের তৃণমূলের কমিটি করছে, বৈঠক করছেন, আলোচনা করছেন, স্টেডিয়াম মাঠে প্যান্ডেল করছেন। আজকে বাংলাদেশে বলতে পারবে যে আপনার তৃণমূলে কোথাও বিএনপিকে বা বিরোধী দলকে আমাদের লোকজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যা বলছে যে নাশকতার জন্য এরা মিটিং করছে, তারপর তাদেরকে আপনার জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে বিরোধী দলের কোনো রাজনৈতিক স্পেস নাই। সুতরাং এখানে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেন কোন ক্ষেত্রে? আমরা নির্বাচনে প্রার্থী করতে গেলে আমরা তৃণমূলে মিটিং করব, তৃণমূলে আলোচনায় বসবো, তৃণমূলের লোকজনকে দিয়ে তাদের মতামত নিব, সেই স্পেস আছে? আমি যদি এখন ইউনিয়ন পরিষদে একটা মিটিং করি, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি সেখানে যে পুলিশ সব থেকে যে ধরে নিয়ে আসবে। এবং বাংলাদেশে আজকে এই পরিস্থিতি গত 8-10 বছর যাবৎ বিদ্যমান এবং এখন একটা ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়েছে। যে কারণেই আজকে জনাব রাশেদ খান মেনন পার্লামেন্টে শুধু নয়, উনি বলেছেন যে আগামী দিনে মাইকে আজান দিয়েও ভোট কেন্দ্রে ভোটারকে নেওয়া যাবে না। এটি বাস্তব, ওনাদের জোটের শরিক বলেছেন। এটি তো গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে। বাংলাদেশে বর্তমান যে রাজনীতিকরণের সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে, এটি আওয়ামী লীগকে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা কাউরির জন্য স্থায়ী নয়, এটা মনে রাখতে হবে। ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, আজ হোক আর কাল হোক। ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রসঙ্গেও আজকে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে কথা বলেছেন, সেই প্রসঙ্গে আসছি আমি। তবে আমি একটু আবু সাইদ খানকে জিজ্ঞেস করতে চাই, মনোনয়ন বাণিজ্যের কথা যখন উঠল, আবু সাইদ খান দুটি দল, প্রধান বড় দুটি দলই সবসময় মনোনয়ন বাণিজ্যের কথা অস্বীকার করে আসেন, কিন্তু তারপরেও আমরা গণমাধ্যম কর্মী হিসেবে মনোনয়ন বাণিজ্যের খবর পেয়ে থাকি। এই যে মনোনয়ন বাণিজ্য নিয়ে অস্বীকার এবং সেটা বাস্তবে খুঁজে পাওয়া, এই মনোনয়ন বাণিজ্যের কারণে, মানে টাকার জোরের কারণে রাজনীতি, গণতন্ত্র এগুলো কি টাকাওয়ালাদের কাছে চলে যাচ্ছে? এমন কিছু ভাববার সুযোগ কি আছে আমাদের? নিশ্চয়ই। বাংলাদেশের রাজনীতিতে এখন আদর্শ নাই, রাজনীতি এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, বাণিজ্যে পরিণত হচ্ছে। এখানে এটা বিনিয়োগ হচ্ছে এবং এখানে দুটো শব্দ যেটা বাংলা একাডেমি ডিকশনারিতে নতুন করে যুক্ত হওয়ার বিষয়, একটা হলো মনোনয়ন বাণিজ্য আর একটা হলো পদ বাণিজ্য। অর্থাৎ এখানে মনোনয়ন বিক্রি হয়, এখানে পদ বিক্রি হয়। এটাকে অস্বীকার করুক আর ওনারা করুন আর নাই করুন, সেটা ওনাদের বিষয়। কিন্তু বাস্তবে জনগণ জানে যে কিভাবে বেচা কেনা হচ্ছে এবং এই বেচা কেনাটা রাজনীতিতে বন্ধ হওয়া দরকার। এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান কার্যকর না থাকা, এটা হচ্ছে। দল আছে, আমরা দেশের গণতন্ত্রের কথা চিন্তা করছি, কিন্তু দলগুলোর ভিতরে কি গণতন্ত্র চর্চা হচ্ছে? দলে যদি গণতন্ত্র চর্চা না হয়, আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলের যদি গণতন্ত্র চর্চা না হয়, তাহলে দেশে কিভাবে গণতন্ত্র চর্চা হবে? সেই চর্চার জায়গাটা নেই। এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একসময় ছাত্র রাজনীতি ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইউনিয়নগুলো সক্রিয় ছিল, শ্রমিক রাজনীতি ছিল, সিভিল সোসাইটি ছিল। এখন সিভিল সোসাইটি অর্থাৎ সাংবাদিক, এখানে বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগ, বিএনপি হয়ে গেছে। একদল আওয়ামী লীগের পক্ষে কথা বলে, একদল বিএনপির পক্ষে কথা বলে। জাতির বিবেকের কেউ প্রতিনিধিত্ব করতে চায় না। এটি হচ্ছে একটা সমস্যা। এখানে একটা নৈতিকতার সংকট সারা দেশে বিরাজমান। এখান থেকে দেশকে আসলে বাঁচানো দরকার, রাজনীতিতে আদর্শ ফিরিয়ে আনা দরকার। রাজনীতিতে আদর্শ ফিরিয়ে আনা দরকার। ভাস্কর ভাদুরী, আবু সাইদ খান, আমি একটু সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে যেতে চাই। যেটা বলছিলাম যে নির্বাচনে হেরে যাওয়া প্রসঙ্গ, প্রধানমন্ত্রী আজকে বলেছেন নির্বাচনে জিততে পারলে ক্ষমতায় থাকবো, জিততে না পারলে ক্ষমতা ছেড়ে দিব। আসলে ঠিক কোন প্রসঙ্গে তিনি এমন কথা বলেছিলেন, একটু যদি ছোট করে বলতেন আমাদেরকে।
মূলত প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের বিষয়ে বলেছেন এবং জনগণের যে সমর্থন সেই সমর্থনের বিষয়ে তিনি কিন্তু বলতে গিয়ে বলেছেন যে বিএনপি যে সবশেষ দুই জাতীয় নির্বাচনের বিষয়ে সবসময় তারা বিভিন্ন সমালোচনা করে সেই হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখেছেন যে তাহলে 2008 সালে কেন বিএনপি হেরে গেল, এই প্রথম প্রশ্নটি কিন্তু তিনি রেখেছেন। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ আশা করে আবারও জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। এই দুটো প্রসঙ্গে তিনি কিন্তু বলেছেন। আহসানুল ইসলাম টিটু, এই যে প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনে জিততে পারলে ক্ষমতায় থাকবো, জিততে না পারলে ক্ষমতা ছেড়ে দিব, শীর্ষ নেতার এমন ভাবনা আওয়ামী লীগের তৃণমূলে কি আসলেই আছে? কেননা তারা দীর্ঘ দিন ধরে ক্ষমতার স্বাদ ভোগ করছে। আসলে কি তৃণমূলে হেরে গেলে ক্ষমতা ছেড়ে দিব এই মনোভাব পোষণ করেন তৃণমূল নেতারা? অবশ্যই। দেখেন, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন ভাই তো অনেক কথা বলবেন। আমাদের এই 2018 সালের নির্বাচনের পরে আমার দুটো উপজেলায় নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু একটা উপজেলায় নৌকার প্রার্থী জয়যুক্ত হয় নাই। আমাদের এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 8টি মানে আমার এক ইউনিয়নে এক উপজেলায় 8টির মধ্যে মাত্র 2টায় নৌকার মানে প্রার্থী জয়যুক্ত হয়েছে। তো আমরা যখন সাংগঠনিকভাবে কাজ করি এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদের বলি যে যদি তোমাদের জনসম্পৃক্ততা না থাকে তাহলে কিন্তু তোমরা জয়যুক্ত হতে পারবে না। এবং আমি আর দায়িত্ব নিয়ে বলছি, হারুন ভাই এখানে আছেন এবং সাংবাদিক যারা আছেন আপনারাও আছেন, যে 11ই নভেম্বর আমার দেলদুয়ার উপজেলায় 8টা ইউনিয়নে নির্বাচন হবে এবং আমরা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি এবং জনগণ যে রায় দিবে, যাকে নির্বাচিত করবে তাকে নিয়েই কিন্তু আমরা আমাদের তৃণমূলের যে ইউনিয়ন পরিষদের যে আমাদের উপজেলা পরিষদ আছে সেই উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করব। এখানে আমাদের দলও প্রস্তুত এবং এর উদাহরণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলে নাই, বাট আমি উল্লেখ করতে চাই, আমি কিন্তু বলেছি 2001 সালে যখন নির্বাচনে আমাদেরকে যদিও কারচুপি ছিল তখন কেয়ারটেকারের সম্পাদনের সময়, তারপরেও কিন্তু আমরা মেনে নিয়ে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ যারা ভোটে হেরে ক্ষমতা হস্তান্তর করেছে, অন্য কেউ কিন্তু এই কাজটা এই স্বাধীনতার 50 বছরে কেউ করে নাই, ফোর্স করে তাদেরকে না নামানো পর্যন্ত। তার মানে বিরোধী দল যেটা বারবার বলে যে আওয়ামী লীগ আসলে হারতে ভুলে গেছে বা পরাজয়টা একেবারেই মেনে নিবে না, সেই কথার কোনো ভিত্তি নেই তাহলে? আমি তো তাই মনে করি। আমি তো উদাহরণ দিয়ে বললাম, আমি তো উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে আমার দুটো উপজেলার এক জায়গায়ও আমার নৌকার প্রার্থী জয়যুক্ত হয় নাই, আমরা জোর করে জয়যুক্ত করার চেষ্টাও করি নাই। এবং আগামীতে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে সেখানেও অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। যারা জনগণ যাকে ভোট দিবে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে। জি, আমি একটু মোহাম্মদ হারুনুর রশিদ এমপিকে এই প্রশ্নটা করতে চাই। আপনারা বরাবরই যে অভিযোগ করে আসেন যে আওয়ামী লীগ নির্বাচনে হারতে ভুলে গেছে বা পরাজয় তারা একেবারেই মেনে নেবে না বা জয়ের জন্য তারা যা করবার করছে, এই বিষয়টি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিন্তু তেমন মনে করছে না। তারা যদি নির্বাচনে হেরেই যায় তাহলে সেটা তারা মেনে নেবে, বিষয়টি তো পরিষ্কারই, তাই না হারুনুর রশিদ এমপি? হারুনুর রশিদ এমপি শুনতে পাচ্ছেন না আমাকে? শুনতে পাচ্ছে না। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন। ভাস্কর ভাদুরীকে যদি আমি একটু প্রশ্ন করতে চাই। ভাস্কর ভাদুরী, আজকে এই আলোচনায় আমরা চেষ্টা করেছি প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরবার, এর বাইরে কি আমরা কিছু বাদ দিলাম যেটা আসলে আলোচনা করবার ছিল? আপনি যদি একটু ছোট করে বলতেন আমাদের। ছোট করে আমি যদি বলতে চাই, একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় গত এক সপ্তাহ ধরে একটি দাবি উঠেছে যে 1977 সালে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের মাধ্যমে যে বিমান এবং সেনাবাহিনীর যে সকল কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে বিমান বাহিনীর যে হিসাব যদি আমরা দেখি সব মিলে 400-র বেশি এবং অন্যান্য বাহিনী মিলে কিন্তু সংখ্যাটা 2000-এরও বেশি। 1977 সালে এই ধরনের একটি হত্যাকাণ্ড হয়েছিল এবং যেটার বিষয়ে কমিশন গঠনের যে দাবি উঠেছিল সেই কমিশন গঠনের বিষয়ে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই হিসেবে কিন্তু উত্তরে কিন্তু বলেছেন যে ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমান তার ক্ষমতাকে অনেকটা নিষ্কণ্টকভাবে পরিচালনা করার জন্যই
কিন্তু এই সকল হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন এবং তিনি বলেছেন যে যে দাবিটি উঠেছে সে দাবিটি কমিশন গঠনের যে দাবিটি সেটি কিন্তু যৌক্তিক দাবি এবং এই বিষয়ে আরও যাতে গণমত অথবা জনমত গড়ে ওঠে সে বিষয়ে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ ভাস্কর এবং ধন্যবাদ অন্য যারা ছিলেন আজকে আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমজনতার সঙ্গেই থাকুন, কারণ আমজনতার শক্তি বড় শক্তি।